সুপ্রিয় আইনি শিক্ষার্থীবৃন্দ, আমরা গত পর্বে খতিয়ান সম্পর্কে বিষয়টি দেখেছি যে একটি খতিয়ান কীভাবে প্রস্তুত করা হয়, কোন অথরিটিগুলো খতিয়ানের সাথে যুক্ত আছে, বা খতিয়ানের প্রকারভেদগুলো কীভাবে একটা খতিয়ান তৈরি হচ্ছে, কোন প্রসেসে তৈরি হচ্ছে, আমরা সেগুলো দেখার চেষ্টা করেছি। তো আজকের পর্বে আমরা খতিয়ান তৈরি করা সম্পর্কিত বা রেকর্ড অফ রাইট সম্পর্কিত যে অথরিটিগুলো আছে সেই অথরিটিগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রথমে একটু বলে রাখি যে আসলে খতিয়ান প্রস্তুত করার যে অথরিটি, মেইন অথরিটি, এটাকে ধরবো আমরা মিনিস্ট্রি অফ ল্যান্ড। অর্থাৎ মিনিস্ট্রি অফ ল্যান্ডের নিয়ন্ত্রণে কিন্তু রেকর্ড অফ রাইট, আপনার খাজনা খারিজ, মিউটেশন, সার্ভে যা কিছু আছে এগুলো পরিচালনা করা হয়। তো মিনিস্ট্রি অফ ল্যান্ড যেহেতু একটা নির্বাহী বিভাগের অংশ, সেক্ষেত্রে আমাদের সামনে একটি কথাই আসতেছেই প্রায়, সেটা হচ্ছে যে তাহলে অবশ্যই নির্বাহী অফিসার যারা আছে, যেমন এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এসিলেন্ট, তারপর টিওনো, ডিসি মহোদয়, এনারা হয়তো বা কাজগুলো পরিবর্তন করে থাকতো। হ্যাঁ, তারাই আসলে এই কাজগুলোর মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা প্রথমে মিনিস্ট্রি অফ ল্যান্ডের কাছে যদি আসি, তাহলে আমরা দেখেছি দুটি বিষয়। একটি বিষয় কি দেখেছি, যে সরকার স্বপ্রণোদিত হয়ে যখন জরিপ করে তার মাধ্যমে একটা খতিয়ান তৈরি হয়, সেটাকে আমরা দেখেছি জরিপ খতিয়ান। তো এই জরিপ খতিয়ানটাই মেইনলি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর, এই অধিদপ্তরটার মাধ্যমে সাধারণত জরিপ খতিয়ানটা তৈরি করা হয়। অর্থাৎ এই অধিদপ্তরটার মাধ্যমে কি খতিয়ান তৈরি করা হয়? জরিপ খতিয়ান তৈরি করা হয়। জরিপ খতিয়ান তৈরি করা হয়। ওকে, তাহলে বাকি এই দুইটা বিষয় কি? এই দুটো বিষয় হচ্ছে, এর মধ্যে দ্য মিনিস্ট্রি অফ ল্যান্ডের নিয়ন্ত্রণে তিনটি টোটাল অর্গান আছে। এর মধ্যে তো আমরা একটা অর্গান মোটামুটি দেখলাম যেখানে জরিপ কার্যক্রম পরিচালনা করে। তো পরবর্তী যে অর্গানটা ভূমি সংস্কার বোর্ড, যেটাকে বলে LRB সংক্ষিপ্ত, অর্থাৎ ল্যান্ড রিফর্ম বোর্ড। এটাকে বলি ল্যান্ড রিফর্ম বোর্ড। এটার আসলে প্রকৃতপক্ষে কাজ কি? আমি প্রথমে এই কাজটা বলে নেই যে ভূমি সংস্কার বোর্ড বা ল্যান্ড রিফর্ম বোর্ড, এই বোর্ডটার মেইন কাজ হচ্ছে যে ভূমি সম্পর্কিত সরকার যতগুলো নীতিমালা তৈরি করবে বা ভূমি সম্পর্কিত যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা কাজটা কিন্তু এই বোর্ডটা কাজ করে থাকে। তাহলে এই বোর্ডটা কিভাবে গঠন করা হয়? এই বোর্ড হচ্ছে একজন সচিব এবং একজন হবে সচিব এবং বাকিজন হবে অতিরিক্ত সচিব, বাকি দুইজন। তাহলে একজন আর দুইজন, এই তিনজন মিলে টোটাল ভূমি সংস্কার বোর্ডটা তৈরি করবে। এখন উদাহরণস্বরূপ কি কি কাজ, এটা কার মাধ্যমে কাজ করবে? এটা হচ্ছে এসিল্যান্ডের মাধ্যমে কাজ করতে পারে, এবং এসিল্যান্ডের নিচের স্তরে আছে কি ইউনিয়ন তহসিলদার অফিসার। তো ইউনিয়ন তহসিলদার অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভূমি, এই দুই অর্গানের মাধ্যমে সাধারণত কি করবে? ভূমি সংস্কার বোর্ড যে নীতিমালাগুলো তৈরি করবে সেগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবে, এবং বাস্তবায়ন হচ্ছে কিনা সেগুলোর প্রকৃতপক্ষে তদারকি করবে। তো এটা হলো ভূমি সংস্কার বোর্ডের মেন কাজ। আচ্ছা, এখন আমরা প্রথমে আসি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। এটার হায়ারেসিটা কি? তো এটার হায়ারেসি যদি আমরা দেখি, তো এটাকে সাধারণত এই অধিদপ্তরের অধীনে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে কি সার্ভে করবে, আর সার্ভে করার ফলে কি হবে? ইনস্ট্যান্টলি সাথে সাথেই ল্যান্ড রেকর্ড বা রেকর্ড অফ রাইট তৈরি করা হবে, বা যেটাকে আমরা পচ্চা বলে থাকি। তো পচ্চা এবং খতিয়ানের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। আপনি ধরতে পারেন পচ্চা বিষয়টি একটি সার্টিফাইড বিষয়, পচ্চা বিষয়টি হচ্ছে মাঠ পর্যায়ে যখন জরিপ কার্যক্রম পরিচালনা করে সে সময় যে তথ্য উপাত্ত বা ডাটাগুলো তৈরি করে সেগুলো কার্যক্রমটি শেষ হওয়ার পর ভূমির মালিককে বুঝাই দেয়। তো এটা হবে পচ্চা, অর্থাৎ ভূমির মালিককে যখন জরিপ করার পরপরই কার্যগুলো বুঝাই দেবে একটি কাগজের মাধ্যমে, জমির মালিকানা থাকবে। অর্থাৎ খতিয়ানের এটা জেরক্স কপি। আপনি ধরতে পারেন খতিয়ানের ইনিশিয়াল স্টেপ হচ্ছে পর্চা। তো পর্চার পরবর্তীতে কি হবে? পর্চা থেকে যখন বিষয়টা সার্টিফাইড হয়ে যাবে, বিভিন্ন রকমের আপত্তি নিষ্পত্তি এগুলোর মাধ্যমে ফাইনাল পাবলিকেশন হয়ে যাবে, তখন ওটা খতিয়ানে রূপান্তরিত নেবে, অর্থাৎ খতিয়ানের রূপ নেবে। যা পর্চা খতিয়ান সম্পর্কে আমরা আজকে বেশি আর যাব না। এখন এই সার্ভে, ডাইরেক্টর অফ সার্ভে এটা করে জরিপের কাজ করবে, আর ডাইরেক্টর অফ ল্যান্ড রেকর্ড একই সাথে দুইটা কাজ চলমান হবে। এই দুইটা কাজ কারা করবে? এই দুইটা কাজ করা ব্যক্তিটা কিন্তু সরকারের কোনো প্রশাসন ক্যাডারের লোক নয়।
এরা অবশ্যই সরকারের নিয়োজিত আলাদা একটি সেক্টরের লোক, অর্থাৎ এটাও কিন্তু সরকারই নিয়োজিত করে এই অফিসারদের। তো এখানে আছে কানুনগো, অর্থাৎ এখানকার প্রধানকে কানুনগো। কানুনগোর পরে আছে সেটেলমেন্ট অফিসার, কানুনগোর নিচে সেটেলমেন্ট অফিসার। তো সেটেলমেন্ট অফিসারের পর আছে আবার বদর আমিন। এরা স্তরে স্তরে কাজ করে, অর্থাৎ আপনার কেউ বিভাগের ভিত্তিতে, কেউ জেলাতে, কেউ উপজেলাতে, এই অনুযায়ী একটা হায়ারেসি মেনটেন করে বিষয়গুলো কাজগুলো হয়। তারপর আছে বদর আমিন বা অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার। তারপর ফিল্ড সুপারভাইজার, যিনি সরাসরি ফিল্ডে থেকে একদম চেইন টানা কাজ থেকে শুরু করে প্রত্যেকটা কাজ সুপারভাইজ করে, তিনি হচ্ছেন ফিল্ড সুপারভাইজার। তারপর জোনাল সেটেলমেন্ট অফিসার, এনার নিচে ইনি জোনাল সেটেলমেন্ট অফিসার কাজ করে। এনারা আছে সবাই মাঠে কাজ করে, মাঠে কাজ করে একটি খতিয়ানকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়, খতিয়ানের কার্যক্রমটা। তো এইভাবে সাধারণত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে হায়ারেসি ব্যক্তিগুলো আছে তারা কাজ করে থাকে ধারাবাহিকভাবে। তো এখন এই দিকে আসি, মিনিস্ট্রি অফ ল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্গানটা সেটা হচ্ছে কি ভূমি আপিল বোর্ড। এই ভূমি আপিল বোর্ডটা প্রকৃতপক্ষে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বোর্ড, আমরা স্যাট অ্যাক্টের 147 নম্বর ধারা দেখেছি ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বোর্ড, কিন্তু প্রকৃতপক্ষে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বোর্ডকে পরবর্তীতে 1989 সালে ল্যান্ড রিফর্ম বোর্ড অর্ডিন্যান্স নামে নতুন করে আইন করা হয়। এই আইন করার মাধ্যমে এই 147 যে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বোর্ড আছে সেটার স্থলে ভূমি আপিল বোর্ড স্থলভিষিক্ত করা হয়। যাই হোক, এই বিষয়ে আমরা না যাই, এটা 1989 সালে নামকরণ করা হয়েছে। এই ভূমি আপিল বোর্ডটাই কিন্তু মেইন আপনি ধরতে পারেন এখানকার অর্গান। মানে কি, আমরা যে মিউটেশনাল খতিয়ান তৈরি করি সেটা এখান থেকে হবে। তো মেইনলি এই দুইটা বিষয়ের সাথে কিন্তু, অর্থাৎ ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি আপিল বোর্ড, এই দুইটা বিষয়ের সাথে এই ব্যক্তিরা জড়িত থাকে। সেখানে বিভাগীয় কমিশনার থাকবে সবার ঊর্ধ্বে, তারপর থাকবে ডেপুটি কমিশনার বা ইনি হচ্ছে জেলা প্রশাসক, আমরা যাকে বলতেছি জেলা প্রশাসক। তারপর আছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড, বা যেটাকে আমরা এসি ল্যান্ড বলে থাকি। তো এখন প্রশ্ন হচ্ছে এখানে কি কি কাজ করে এনারা তো আমরা দেখলাম যে শুধু সার্ভে সংক্রান্ত কাজ করে, মাঠ পর্যায়ে এসে চেইন টানা থেকে শুরু করে, হিসাব নিকাশ থেকে শুরু করে খতিয়ান তৈরি করা পর্যন্ত এই কাজ। আর এনারা যে কাজটা করে, এনাদের যে মেইন কাজ, এনাদের কিছু ইখতিয়ারপূর্ণ জায়গা আছে যে কোন কোন বিষয় এনারা এই কাজগুলা করে থাকবে। তো প্রথমে আমরা বলে রাখি মিউটেশন সম্পর্কিত কাজ কিন্তু এখানে হয়। তার মানে আমরা গতকাল এসে বলেছি যে একটা মিউটেশন কীভাবে করতে হয়, যে বিক্রয় সূত্রে হোক বা উত্তরাধিকার সূত্রে পাওয়ার জমি হোক বা যে কোনোভাবে আমরা জমি যখন কোনো কিছু পেয়ে থাকি, তখন কি ওই জমিটা আলাদাভাবে খাজনা দেওয়ার জন্য আমাকে খাজনা খারিজ করে নিতে হয়। অর্থাৎ আমার বাবার সম্পত্তি আমরা 4 ভাই মিলে পেলাম, তো এই 4 ভাইয়ের প্রত্যেককে ভাই আলাদা আলাদাভাবে বন্টননামা দলিল করে যখন আমরা জমিগুলোকে আলাদা আলাদাভাবে খাজনা করে দেওয়ার একটা উপযোগী করে নিই, যে না আমি আমার বাবার সম্পত্তি আমি আলাদা করে নিলাম আমাদের ভাইদের কাছ থেকে। তো এইগুলোর কাজ সাধারণত আমরা কি জানি মিউটেশনাল খতিয়ানের মাধ্যমে হয়েছে, আমরা কিন্তু গত পর্বে বিষয়টি দেখেছি। এখন ওই কাজটা তার মিউটেশনের কাজ কার কাছে করতে হবে, এই এসি ল্যান্ড অফিস থেকে মিউটেশনের কাজ শুরু হবে। আচ্ছা, ওকে, তাহলে এখানে আমরা প্রথমে দিতে পারি যে মিউটেশনের কাজ করবে। তারপর 2 নম্বর কি করবে, রাজস্ব সম্পর্কিত যত প্রকারের মামলা আছে। তো এখন প্রশ্ন হতে পারে যে মামলার বিষয় আসলে তো তাহলে আদালতের কাছে বিষয়টা যাচ্ছে না, সরকার যে রাজস্ব ধার্য করেছে সেই রাজস্বর সাথে যদি সাধারণ পাবলিকের কোনো প্রকারের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় বা মতানৈক্য তৈরি হয়, তাহলে কিন্তু এখান থেকে শুরু হবে ওই মামলাগুলা, নিষ্পত্তিগুলো সর্বশেষ নিষ্পত্তি হবে ভূমি আপিল বোর্ডে গিয়ে। আমি একটা কথা বলতে থাকি, ভূমি আপিল বোর্ডটা হচ্ছে একটা কোয়াজি জুডিশিয়াল ফাংশন। এখন প্রশ্ন হচ্ছে কোয়াজি জুডিশিয়াল ফাংশনটা কি? আপনি ধরতে পারেন যে কোয়াজি জুডিশিয়াল ফাংশনটা হচ্ছে এমন একটা বিষয় যে না নির্বাহী, এটা না জুডিশিয়াল, অর্থাৎ মাঝেই একটা জুডিশিয়ালও হতে পারে, কিছু বিষয় আছে নির্বাহী বা এক্সিকিউটিভ কিছু বিষয় আছে। তো আমরা এটা আপনারা বিস্তারিতভাবে কোয়াজি জুডিশিয়াল বিষয়টা দেখতে চাইলে চুক্তি আইনের 68 থেকে 72 নম্বর ধারা একটু দেখতে পারেন, ওখানে বিস্তারিতভাবে কোয়াজি জুডিশিয়াল বিষয় সম্পর্কে বলে দেওয়া আছে। তো যাই হোক, আমরা যে বিষয়টি ছিলাম তার মানে এখান থেকে শুরু হবে মিউটেশন সম্পর্কিত কোনো মামলা আসলে বা কোনো বিষয় হলে এখান থেকে শুরু হবে। তারপর এখানে কি হবে, রাজস্ব সংক্রান্ত কোনো বিষয় যদি হয়। তারপর 3 নম্বর খাস জমির বন্দোবস্ত সম্পর্কিত বিষয়, খাস জমির বন্দোবস্ত
বন্দোবস্তা, তারপর আপনার পরিত্যক্ত সম্পত্তি, অর্পিত সম্পত্তি, তারপর দেবত্ব সম্পত্তি, এইগুলো সম্পত্তি সংক্রান্ত যদি বিষয় আসে তাহলে এখানে হবে, এখান থেকে বিষয়গুলো শুরু হবে। তো এখন প্রশ্ন হলো এনাদের কার কাজ কি? তো এই প্রত্যেকটা বিষয়ের কাজ মেনলি শুরু হয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ডের কাছ থেকে। তো এখান থেকে যদি কোনো প্রকারের আমি মিউটেশন দিয়ে উদাহরণটা দিই, যে ধরুন মিউটেশনের কোনো মামলা এখানে গেল, তো ইনি যে সিদ্ধান্তটা দিল, তো মিউটেশনের সম্পত্তিটার মধ্যে যা সহশরিক তারা সেটা মানলো না, অর্থাৎ এখানে আপত্তি উত্থাপন করলো, তাহলে তারা আপত্তিটা কোথায় যাবে? আপত্তি তখন উপরের স্তরে চলে যাবে ডেপুটি কমিশনারের কাছে। তো ডেপুটি কমিশনারের যিনি রায় দিল তার কথাও মানা হলো না, তাহলে নিষ্পত্তি করার জন্য তারপর ডিভিশনাল কমিশনারের কাছে যাবে। তো এইগুলোর মধ্যে নির্দিষ্ট একটা করে সময় আছে, এই সময়গুলো আছে 143 ধারার মধ্যে কিন্তু বিস্তারিতভাবে বলা আছে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের 143 ধারায় মিউটেশনের প্রসেস, সময়, টাইম ডিউরেশন, কিভাবে কোন সময়ের মধ্যে আপিল করতে হবে, তার রিভিশন করতে হবে, এগুলো বিষয় সম্পর্কে বলা আছে। এখান থেকে সর্বশেষ ভূমি আপিল বোর্ডে যাবে। এখান থেকে যে নিষ্পত্তিটা হবে সেটাই হচ্ছে চূড়ান্ত নিষ্পত্তি, এবং ওই নিষ্পত্তিকৃত বিষয়টি ফাইনাল ডিসিশন বলে গণ্য হবে। তাহলে আমরা এখানে যে বিষয়টি দেখার চেষ্টা করলাম যে কোনো একটা রেকর্ড বা একটি জরিপ যে পরিচালনা হচ্ছে কোন অথরিটির মাধ্যমে হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা আমাদের জানা একান্ত দরকার ছিল। আমরা স্যাট অ্যাক্ট বা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ধারাবাহিকতার ক্লাসের মধ্যে এইগুলো বিষয় জানানো খুবই দরকার। কেন? আমরা মোটামুটি আগে খতিয়ান সম্পর্কে জেনেছি, তো খতিয়ান প্রণয়নের বডিগুলো সম্পর্কে জানলাম। আমরা পরবর্তী ক্লাসের মধ্যে পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের মতে এখানে এই বিষয় শেষ। ভালো থাকবেন সবাই।